কথা ও ছন্দে গল্পের আসরে আবারও সবাইকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম ২ দিন। রামনগর বারোয়ারি তলায় আজ খুব জাঁকের যাত্রা। কলকাতা থেকে দল এসেছে, বেশ বড় দল। রসিক বাড়ুজ্যের যাত্রার দল, যার নাম এ অঞ্চলের লোকের যথেষ্টই শোনা। কিন্তু এত বড় দল কি পাড়াগাঁয়ে আসে যখন তখন? এবার বহু চেষ্টার ফলে ওদের আনা হয়েছে রামনগর উচ্চ প্রাথমিক পাঠশালা থেকে। ফেরবার পথেই কাতু এ সংবাদটি জোগাড় করে এনেছে। এ নিয়ে অনেক কথাবার্তাও হয়ে গিয়েছে কাতু ও তার বন্ধুবান্ধবদের মধ্যে। ননি ওদের বাড়ি এলো পেয়ারা পাড়তে। কাতুর বাবা দুর্গাচরণ মজুমদার চোখে দড়ি বাঁধা চশমা পরে বাইরের ঘরে বসে জমি জমা সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন। ননিকে দেখে বললেন, কি? দুর্গাচরণ বড় কড়া প্রকৃতির মানুষ। ননি ভয়ে ভয়ে বললে, জ্যাঠামশাই, কে তো আছে? কেন, কি দরকার তোমার? জ্যাঠামশাই, দুটো পেয়ারা পারবো? তা পারবে না কেন? তোমাদের জন্যেই তো গাছ করে রাখা, কেন পারবে না? ননির সাহসে কুলোলো না আর পেয়ারা সম্বন্ধে কোনো কথা তুলতে। সে চলে যাচ্ছে বাড়ির পার হয়ে। এমন সময় কাতু তাকে দেখতে পেয়ে বাড়ির ভিতর থেকে ছুটে এলো। ননি বললে, ভাই, তোর বাবা পেয়ারা পাড়তে দিলে না। কাতু আশ্বাস দিয়ে বললে, বাবা এক্ষুনি উঠল বলে, নসবাপুর যাবে খাজনার তাগাদা করতে, সেই ফাঁকে তুই আর আমি পেয়ারা পারব। আজ রাত্রে যাত্রা শুনতে যাবি নে? তুই যাবি? দল খুব ভালো না? ও বাবা, কলকাতার বড় দল, দেখিসনি চেহারা? কি সব সাজগোজ, কি গান! তুই কি করে জানলি? দেখেছিস বুঝি? সবাই বলছে রামনগরের বাজারে ২০০ টাকায় এক রাত, আর আমাদের বেলেডাঙার দল আর বছর ৩০ টাকায় এক রাত গাইলে। রামও, কিসের সঙ্গে কিসের কথা! ২০০ টাকা আর ৩০ টাকা। কাতু আর ননি খুব হেসে উঠল একচোট। তাদের মনে হলো এমন একটা মজার কথা তারা কখনো বলেনি বা শোনবার সুযোগ পায়নি। উৎসাহের চোটে কাতু রসিক বাড়ুজ্যের দলের গুণাগুণ অনেক বাড়িয়ে বলে। তাদের দলের ভীম যে সাজে, তাকে নাকি সে দেখে এসেছে। এক হাঁড়ি ভাত ডাল তার সামনে বেড়ে দেওয়া হয়েছে, তা সে একাই খাচ্ছে। তার চোখ দুটো লাল ভাঁটার মতো, দেখলে ভয় হয়। গলার সুর কি যেন বাঘের গলার আওয়াজ। ওদের তলোয়ারগুলো কিন্তু সত্যিকার তলোয়ার, অন্য অন্য বাজে দলের মতো রাংতা বা টিনের নয়। বলা বাহুল্য, এই সবের কিছুই কাতু দেখে আসেনি। সে অবশ্যই যাত্রা দলের বাসাতে গিয়ে দেখেছিল অনেকগুলো লোক কলার পাতা পেতে ভাত খেতে বসেছে। তার মধ্যে কোনটা ভীম, কোনটা নকুল, কোনটা বেদব্যাস, সে তার কিছুই জেনে আসেনি। ননি সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তোর বাবা তোকে নিয়ে যাবে, আমায় আমার মামা যেতে দেবে না। মামা যদি দেয়, মামিমা তো খাঁড়া উঠিয়ে আছে। আমার বড় ইচ্ছে যেতে। দুই বন্ধুতে পরামর্শ করলে, ওরা যাবে নিশ্চয়ই। ননিকে যদি মামা না যেতে দেয়, তবে সে লুকিয়ে যাবে কাতুর বাবার সঙ্গে। দুজনেরই বুক দূর দূর করছে, কি হয় কি হয়। সন্ধ্যার আগেই দুর্গাচরণ মজুমদার চাদর কাঁধে ফেলে লাঠি হাতে নিয়ে লণ্ঠন ঝুলিয়ে যাত্রা শুনতে বেরোলেন। কাতু গেল বাবার সঙ্গে। কিন্তু ননি বেচারির মামা প্রসন্ন না হওয়ায় তার বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব হলো না। কাতুর মন বেলুনের মতো ফুলে উঠেছে। এখুনি সে রসিক বাড়ুজ্যের যাত্রা দেখতে পাবে এখানে। এই অসম্ভব ব্যাপার সম্ভব হবে এখুনি। কতকগুলো লোক এসে আসরে আলো জেলে দিয়ে গেল। লোকের ভিড় জমে গেল আসরে। বহু দূর দূরান্তর থেকে লোক এসেছে রসিক বাড়ুজ্যের যাত্রা দেখতে। তাদের হাতে চিঁড়ের পুটুলি, বগলে তামাক টিকের ঠোঙা। আসরের বাইরে এক একখানা থান ইট পেতে সবাই বসে গেল।
আসরে বাদ্যযন্ত্র আনা হলো। সুর বাঁধা টুংটাং করতে আধ ঘন্টা কাটল। কাতুর ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে। রাজা কতক্ষণে আসবে? ও বাবাকে জিজ্ঞেস করলে, কি পালা হবে বাবা? দুর্গাচরণ অন্য এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ধমক দিয়ে বললেন, দেখো এখন কি হবে, আমি কি জানি। দুর্গাচরণ যে লোকটির সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন, সত্যি আজ এদের প্লে কি হবে জানো? নল দময়ন্তী এদের নাম করা প্লে। দেখো কি হয়। এমন সময় পালার প্রোগ্রাম বিলি হলো আসরে। কাতু তার বাবার খানা চেয়ে নিলে। তারপর পড়ে দেখেই বিস্ময়ে আনন্দে বাবাকে দেখিয়ে বললে, বাবা এই দেখো নল দময়ন্তীর পালা হবে, নল দময়ন্তীর পালা। ও বাবা দেখো না, ও বাবা নল দময়ন্তী। উফ, নল দময়ন্তী তা কি করতে হবে? নাচবো? চুপ করে বসে দেখো। যাত্রা আরম্ভ হয়ে গেল। বিস্ফারিত চোখে কাতু এক দৃষ্টে চেয়ে দেখলে পঞ্চনল জাঁকজমকের সঙ্গে সলমা চুমকির কাজ করা জরির পোশাক পরে সভাস্থল আলো করে বসেছে। কি তাদের হাত পা নাড়ার কায়দা, কি তাদের তরবারির আস্ফালন! ইন্দ্রের সঙ্গে বরুণের কথা কাটাকাটির কি বাহার! আর গান, এমন সুন্দর সুরের গান এ পর্যন্ত সে শোনেনি এ পাড়া গাঁয়ে। দৃশ্যের পর দৃশ্য বদলে চলেছে। প্রত্যেক দৃশ্যে অভিনব ঘটনার সমাবেশ, নতুন নতুন সুরের গান, নতুন নতুন সুন্দর মুখ, পরীর মতো মেয়েরা। মেয়ে নয়, ওরা পুরুষ। কাতু জানে না যে এমন নয়, কিন্তু দু একটি মেয়ে সম্বন্ধে কাতু ঠিক বুঝতে পারলে না ওরা ছেলে না সত্যিই মেয়ে। সে বাবাকে বললে, বাবা ও বাবা। দুর্গাচরণ বললেন, কি, কেন কথা বলছো? চুপ করে থাকো। ওরা মেয়ে না ছেলে? চুপ করে বসে থাকো, বকো না। কাতু তন্ময় হয়ে গিয়েছে, তার বাহ্য জ্ঞান নেই। একটা দৃশ্যে তার মন নেচে উঠল। এবার বোধহয় যুদ্ধের আয়োজন চলবে। কবিরাজ যে সেজেছে, তার কি বিকট চেহারা আর সাজসজ্জা! সত্যিই লোকটা খারাপ নাকি? নিশ্চয়ই লোকটা খুব বদমায়েশ। বুড়ো কুঞ্চুকি কি হাসিয়েই গেল। এইবার একটা করুণ দৃশ্যের অবতারণায় সভার লোক কেঁদে ভাসিয়ে দিল, সেই সঙ্গে কাতুও। রাজ্যহারা নল বনে দিশাহারা অবস্থায় একটা বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন। বৃক্ষতলে আশ্রয় নেওয়ার ব্যাপারটা অবশ্যই নলের বক্তৃতার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে, কেননা তিনি বসে আছেন আসরের ঝাড় লণ্ঠনের তলায়। সঙ্গে রয়েছে নিরাভরণা দময়ন্তী। প্রোগ্রামে আছে অলক্ষ্যে বিধিলিপির সঙ্গীত। নলের করুণ বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে আসরের সকলে উঁকি ঝুঁকি মেরে দেখছে বিধিলিপি সাজঘর থেকে বেরুলো কিনা। কাতু অধীর আগ্রহে দাঁড়িয়ে উঠেছে। কিন্তু ঠিক যে সময়ে একটি বালক কণ্ঠের মধুর সঙ্গীতের সুরে আসর ভরে গিয়েছে, দেখা গেল ধীরে ধীরে বিধিলিপি গান গাইতে গাইতে আসরে ঢুকছে। সেই সময় দুর্গাচরণ মজুমদার হাই তুলতে তুলতে বললেন, চলো, অনেক রাত হয়েছে, যাওয়া যাক, বাড়ি চলো, ছাতি নাও হাতে। কাতু অবাক, বাবা কি সত্যিই বাড়ি যেতে চায়? ঠিক এই সময়ে মানুষে পারে আসর ছেড়ে বাড়ি চলে যেতে? কাতু বললে, বাবা এখন বাড়ি যাবেন কি বলছেন? আমি যাব না বাবা। না না চলো, ও আর কি দেখবে সারা রাত জেগে? রাত 10টা, এই নাকে কান্না চলবে এখন সারা রাত। চলো চলো, ছাতিটা নাও হাতে, ভিড়ে হারিয়ে যাবে। কাল আবার জোয়ালাতে খাজনার তাগিদে যেতে হবে ভোরে। চলে আসতেই হলো, উপায় নেই কাতুর। ওর চোখে জল ভরে এলো। বাবার ওপর বিরাগে ওর মন তিক্ত হয়ে উঠেছে। কেমন লোক বাবা, কিচ্ছু বোঝে না। এমন সুন্দর জায়গা। রাগে সে বাবার সঙ্গে কথাই বললে না সারাটা রাস্তা। 35-36 বছর পরের কথা। কার্তিকচরণ মজুমদার সকালে উঠে কাগজপত্র দেখছেন। কার্তিকের মহাজনী কারবার আছে,
আড়ত আছে ধানের ও পাটের। গত 50-এর মন্বন্তরে ধান চাল হাত ফিরতি করে বেশ কিছু লাভও করেছেন। তার কর্মচারী হরিপদ এসে বললে, বড়বাবু, ছে কাটি কখানা গাড়ি যাবে? যে কখানা জোগাড় হয়। মাল কত? দাদনের মাল হবে 50 মণ, আর এদিক ওদিকে যা জোগাড় হয় 5খানা এখান থেকে নিয়ে যাও। লরির জন্যে শম্ভুকে খবর দিতে বলে দিলাম। লরি 1খানা নয়, 2খানা। আমের গুঁড়ি যাবে 7টা, 4 টন। আপনি বেরুবেন কখন? আমি খেয়ে দিয়ে বেরুব, তুমি চলে যাও আগে। এমন সময় কার্তিক মজুমদারের 10 বছরের পুত্র নীলু এসে বললে, বাবা, আজ থিয়েটার হবে রামনগরে, দেখতে যাব বাবা। থিয়েটারের নিমন্ত্রণপত্র কার্তিক মজুমদার পেয়েছিলেন বটে। রামনগরের তরুণ সংঘ আজ কি যেন একটা প্লে করবে, তাতে লেখা ছিল। কিছু চাঁদাও তারা নিয়ে গিয়েছিল একদিন এসে, কিন্তু কর্মব্যস্ত কার্তিকের সে কথা স্মরণ ছিল না। নীলু বললে, বাবা, যাবে তো? দেখি, আজ আবার অনেক গোলমাল, যেতে পারি কি না দেখি। সে হবে না বাবা, তুমি না গেলে আমি যাব কার সঙ্গে? আমার দেখা হবে না, থিয়েটার কখনো দেখিনি আমি। আচ্ছা যাও, সকালে উঠে এখন পরগে যাও, সে তো ও বেলা, তার এখন কি? এই সময়ে পাটের মহাজন ফলেয়ার মানিক মণ্ডল উঠোনে এসে দাঁড়িয়ে বললে, বড়বাবু, আমারটার কি হলো? কিসের? আমার সেই মামলা আজ মিটিয়ে দেন বাবু। দেব, আজ 50 মণ আনছি দাদনের মাল, আরও 100 মজুদ। তোমার কখানা লরি? 2খানার বায়না দেওয়া আছে, মাল বেশি হলে আরও 1খানা আনব। আমায় 200 মণ জোগাড় করে দিতে হবে আপনার, একটু নেক নজর করুন। কার্তিক তাকে আশ্বাস দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন চা খেতে। কার্তিকের স্ত্রী বললেন, তা যাও না একবার, খোকাকে থিয়েটার দেখিয়ে আনোই না। পাড়া গাঁয়ে ওসব জিনিস তো কখনো হয় না, এবার যখন হচ্ছে ওকে দেখিয়ে আনো, ও তো কখনো দেখেনি। কার্তিককে অগত্যা যেতে হলো সন্ধ্যার সময় রামনগরের বাজারে, স্ত্রীর নিতান্ত পীড়াপিড়িতে, নতুবা ঝগড়া বাঁধে। কিন্তু মন তার ভালো ছিল না। কর্মচারীরা সংবাদ দিয়েছে দাদনের পাট আশানুরূপ আদায় হয়নি। প্রায় 7,500 টাকা ছড়ানো রয়েছে চাষি মহলে ধান আর পাটের দাদন বাবদ। এত দুর্ভিক্ষের সময় চড়া দামে ধান চাল বিক্রি করে মোটা টাকা ঘরে এনেছিল বলেই এবার আশায় আশায় এতগুলো টাকা ছড়িয়েছিল, কিন্তু বাজার হঠাৎ নেমে যাবে বুঝতে পারা যায়নি। ধানের দামও অত্যন্ত কম, পাটও তথৈবচ। তারপর অতগুলো ছড়ানো টাকার বদলে ধান বা পাট আদায় হলো না আজও। নীলু দুধ চিড়ের ফলার খেয়ে এসেছে, ছেলে মানুষের খিদে বেশি। কার্তিক কিছু খেয়ে আসেননি। তিনি অর্থ উপার্জন শক্তি অর্জন করবার সঙ্গে সঙ্গে পরিপাক শক্তি হারিয়েছেন। রাত্রে খান 2খানা রুটি আর একটু দুধ। আগে খেতেন সুজির রুটি, কিন্তু এখন যুদ্ধের বাজারে ঘনীভূত অবস্থায় সুজি পাওয়া যায় না, আটার রুটিই খেয়ে থাকেন। সন্ধ্যার পরেই থিয়েটার আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু চ্যাংড়া ছোকরাদের ব্যাপার হই চই করতে করতে 2 ঘন্টা কাটার পরে রাত 9:30টার সময় কনসার্ট বাজনা শুরু হলো। একালের থিয়েটারে ওসব অচল বলে কোনো শহর ঘেঁষা অতি আধুনিক তরুণ সভ্য আপত্তি তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আপত্তি টেকেনি। কনসার্ট না বাজলে এ পল্লীগ্রামে থিয়েটার জমবে কেন? কার্তিক ছেলেকে নিয়ে একেবারে সামনের আসনে বসেছেন। তার কারণ এ নয় যে তিনি ভালোভাবে অভিনয় দেখতে পাবেন সেই উদ্দেশ্যে। এর প্রধান কারণ রামনগরের বাজারের প্রসিদ্ধ আড়তদার শরৎনাথ ওখানে বসেছে। শরৎনাথ এ অঞ্চলের বড় আড়তদার। তার পাশে বসে কার্তিক মজুমদার ব্যবসায়ের কথা বলতে আরম্ভ করলেন। তিনি আসলে জানতে চান শরৎনাথের দাদন অনুযায়ী পাট ধান আদায় হচ্ছে কি না, কেন এবৎসর তাঁর এ বিপর্যয় ঘটল।
শরৎনাথ ঘুঘু লোক, তিনি ব্যবসার প্রকৃত সংবাদ কাউকে প্রকাশ করতে রাজি নন। দুজনেই যখন কথাবার্তায় মশগুল, তখন স্টেজে বন্দি অক্ষম শাহজাহান জাহানারার হাত ধরে বিলাপ করছেন। শরৎনাথ বললেন, আর ভায়া, সে জুত বাজারের নেই। নতুন ধান 3.5 টাকা মন। আলমপুর পরগনা ভোর পাটের দাদন ছড়িয়েছি। 200 মন পাট এখনো মজুত হয়নি। ব্যবসার দিন চলে গিয়েছে। কার্তিক মজুমদার বললেন, আরে দাদা, তোমরা হলে হাতি, গেলেও 2-5 হাজার মরবে না। আর আমরা হচ্ছি মশা, সামান্যতেই কষ্ট পাব। তারপর নীল বলছে, বাবা ওই দেখো অরঙ্গজেব। বাবা, ভারতবর্ষের ইতিহাসে আছে ঔরঙ্গজেবের কথা, সেই অরঙ্গজেব। আহ, তুমি খোকা বকো না। শরৎনাথকে কার্তিক সব কথা খুলে বলেনি। ব্যবসার গুপ্ত কথা কেউ বলে না। 500 মন পাট তিনি চিনিলি কাপাসডাঙ্গার আড়তে জমা করে রেখেছেন। গরুর গাড়ির অভাবে আনতে পারছেন না সদর আড়তে। এখান থেকে লরিতে বোঝাই করে দেবেন। গরুর গাড়ির কী ব্যবস্থা করে থাকেন শরৎনাথ, এইটি কার্তিক মজুমদার জানবার উদ্দেশ্যে বারবার সেই কথাই ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলেন। শাহজাহান বলছেন, দেব লাভ, দেই লাভ। নীলুর চোখ দিয়ে জল পড়ছে। সে কথার অর্থ সে সব যে বুঝছে তা নয়, শাহজাহানের কথা বলবার ভঙ্গিতে তার কান্না আসছে। নীলু বললে, বুড়ো কি বলছে বাবা, ও লাভ দেবে কোথায়? কার্তিক মজুমদার জবাব দিলেন, আহ চুপ করো, শোনো কি বলছে, দুষ্টুমি করতে নেই। দুষ্টুমি সে কি করলে বুঝতে না পেরে নীলু চুপ করে রইল। আরও ঘণ্টাখানেক কাটল। শরৎনাথ 5খানা গরুর গাড়ি কাল সকালে পাঠিয়ে দেবার অঙ্গীকার করেছেন। বললেন, কত সকালে? এই 7টার সময়। তোমার বাড়ি পাঠাবো না আড়তে? সদর আড়তে। লরি জোগাড় আছে? সেজন্য ভাবনা নেই। সুবল লরি দেবে বলেছে, স্টেশনে পৌঁছে দেবে মাল। ভাড়া মন করা না টিপ পিছু? টিপ পিছু। জগদুন্নিশা রাজ্যসভায় অরঙ্গজেবকে হত্যা করতে গিয়েছিল এই মাত্র। খুব একচোট হাততালি পড়তেই কার্তিক মুখ তুলে চেয়ে দেখলেন সুলতান সোলেমানের সঙ্গে আওরঙ্গজেবের কথা কাটাকাটি হচ্ছে। কার্তিক মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন। কত রাত হয়েছে? 11? আর তিনি থাকতে পারছেন না। কাল সকালে উঠে সদর আড়তে শরৎনাথের প্রেরিত 5খানা গাড়ি বাদে আরও অন্তত 5খানা গাড়ির জোগাড় রাখতে হবে। নীলু বললে, না বাবা, আমি এখন উঠব না। কেমন জায়গাটা হচ্ছে, আর তুমি উঠছো এখন? চলো চলো, ওসব দেখবার অনেক সময় আছে। কাল রাত থাকতেই আমাকে উঠে মুচিপাড়ায় লোক পাঠাতে হবে গাড়ির জন্যে। তোমাদের কি ভাবনা চিনতে তো নেই? ওঠো বাবা, নাও ওঠো। নীলু নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাঁদো কাঁদো মুখে বাবার সঙ্গে আসরের বাইরে এলো। বাইরে এসে দাঁড়িয়েও সে সতৃষ্ণ ও সাগ্রহ দৃষ্টিতে পিছন ফিরে বারবার দূরের আলোকিত স্টেজটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কার্তিক মজুমদার বললেন, হোঁচট খেয়ে পড়ে যাবে যে, হাঁ করে দেখছো কি পেছন ফিরে? চোখ দিয়ে চেয়ে পথ হাঁটো, অন্ধকার রাত্রির। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।